ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে। মার্ফি বলেন, প্রথম সংকটটি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এটি একটি সরু নৌপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের 20%-এরও বেশি পরিবাহিত হয়। মার্ফি আরও বলেছেন, ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের দিকে সামান্যতম মনোযোগ দিতেন তবে তিনি লক্ষ্য করতেন যুদ্ধ কৌশল কতটা বদলে গেছে, কিন্তু তিনি তা করেননি, আর এভাবেই তিনি চরম ভুল করেছেন। মার্ফি বলেছেন, ট্রাম্প যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এখন তার জন্য সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে নিজের ক্ষতি স্বীকার করে নিয়ে এটি বন্ধ করা। আরও বড় ধরনের বিপর্যয় ঠেকানোর এটাই একমাত্র পথ। মানে আপনি একটা কথা বলছেন যে পেন্টাগনের যে রিপোর্ট ছিল বা অন্যান্য যে রিপোর্টগুলো ছিল সেগুলোকে আসলে খুব একটা আমলে নেননি ট্রাম্প। মানে তার কারণেই কি আজকে এই অবস্থা? তার ভুলটা আসলে কি? গত কিছুদিন আগে বিবি নেতানিয়াহু বলেছেন যে আমার ভাই ফুয়াদের কথা আসবে একটু পরে, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানী না, তো সাম্রাজ্যবাদিতা সম্পর্কে আমার ইয়েটা একটু ভিন্ন। আমি আসবো, কিন্তু আগে আপনার কথাটা উত্তর দিই। আমি ঠান্ডা মাথায় করতে পারি ভাইয়ের সাথে বিতর্ক। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিবি নেতানিয়াহু বলেছেন যে তিনি 40 বছর ধরে চেষ্টা করছেন ইরানকে আক্রমণ করার জন্য। উনি যতজন প্রেসিডেন্ট, সেই বোধহয় 95 থেকে উনি বোধহয় প্রথম হন, 95-96 সেই সময়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো একজনও তো করেনি। কেন করেনি? কারণ তারা জানতো যে স্ট্র্যাটেজিক লেভেলে সেই সময় থেকেই ইরানের একটা আপনার জিওগ্রাফিক যে আপনার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তখন তাদের কিন্তু টেকনোলজি এত ভালো ছিল না, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে হরমুজ প্রণালীর এই জায়গাটা যে সামরিক যে সমস্যা, সেই সামরিক সমস্যা তারা এই সলভটা করতে পারছিল না, এটা সমাধান করতে পারছিল না। সেই জন্য 40 বছরে কেউ করে নাই। এবং ট্রাম্প হচ্ছে প্রথম। তাকে আপনি বলতে পারেন যে সে আপনি জানেন তো, সে তার মতো প্রেসিডেন্ট, মানে যে ডিক্টেটোরিয়াল, এরকম ডিক্টেটোরিয়াল ক্ষমতার প্রেসিডেন্ট কিন্তু গত 1776-এর পর থেকে কেউ আসছেন কিনা আমরা জানি যে কেউই আসেন নাই। সুতরাং, এবং উনি যেহেতু ঠিক ওই রকমভাবে পলিটিশিয়ান না, উনি এই স্ট্র্যাটেজিক জিনিসগুলো বুঝেন নাই। তারপরে উনার হিউব্রিজ হতে পারে, ইগনোরেন্স আছে। সবাই মনে করে যে ট্রাম্প আসলে জানেনও না যে শিয়া সুন্নি কি আছে ইরানে। সুতরাং ইগনোরেন্স আছে, আপনার হিউব্রিজ আছে, এবং সেই হিসাবে, এবং আমি মনে করি এই ভুলগুলো উনি করেছেন। পেন্টাগন লিক করছে যে আমরা তাকে ওয়ার্ন করেছিলাম, কারণ তারা তো অবশ্যই করবে, এটা স্বাভাবিক। তারা তাদের কভার করেছে, তো তারা বলেছে যে আমরা ওয়ার্ন করেছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনেন নাই। সুতরাং আমি মনে করি যে ভেনিজুয়েলাতে যেহেতু উনি খুব কুইকলি যখন হয়ে গেল, তখন উনি মনে করলেন যে এখানেও হয়ে যাবে। সো সবাই বলছে যে উনি অত্যন্ত বিশালভাবে আন্ডার এস্টিমেট করেছিলেন। আপনি জানেন যে অ্যাডলফ হিটলার যখন ফ্রান্সে জিতে গেছিলেন, তখন কিন্তু তারপরে কিন্তু উনি যে রাশিয়াকে আক্রমণ করলেন এবং রাশিয়াকে আক্রমণ করে শেষ। সো এই জিনিসটা যখন একজন ডিক্টেটর থাকে, তাদের আরেকটাকে বলা হয় ওভার রিচ। তারা কিন্তু ওভার রিচ করে। আর এই একটা জিনিস উনাকে, যেটা বিবি নেতানিয়াহু, আপনি জানেন আমরা গতবার বোধহয় বলছিলাম যে ওই যে লিন্ডসে গ্রাহাম যে বিবি নেতানিয়াহুকে বলেছে যে তুমি ডোনাল্ড ট্রাম্পকে বলবা যে ডোনাল্ড ট্রাম্প যদি এটা করে, তো তার মানে কোনো প্রেসিডেন্ট যা করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প তা করে দিল। তো ওই যে একটা যে উনার যে একটা বিরাট খ্যাতি হবে, ইতিহাসের বই উনি সারা জীবনের জন্য লেখা থাকবে, আমি মনে করি সেই জন্য এই জিনিসটা হয়েছে। এটা হচ্ছে আমার মনে, কারণ স্ট্র্যাটেজিক যে ফ্যাক্টরগুলা, আমরা তো জানি যে সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ধারে কাছে ইরান আসতে পারবে না, সেটা আমরা সবাই জানি। কিন্তু তার যে স্ট্র্যাটেজিক যে কৌশলগত যে অ্যাডভান্টেজগুলো যে ছিল, সেগুলো তো মিলিটারিরা জানতো, আমাদের থেকে মিলিটারিরা জানতো। যেমন ধরুন, কথার কথা, ইরানের যত পাহাড় আছে তার মধ্যে বিশাল একটা অংশ পাহাড় কিন্তু গ্রানাইট দিয়ে তৈরি। এখন গ্রানাইট পাহাড়ের ভিতরে দেখা যায় যে আপনি যদি ট্যাকটিক্যাল নিউক্লিয়ারও করেন, আমি একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনও যদি আপনি ওখানে ফেলেন, তো সেটা আসলে যাওয়ার দরকার হচ্ছে গিয়ে আপনার 20 মিটার দূরে, 20 মিটার নিচে। ওরা 20 মিটারের নিচে আপনার সব করে রেখেছে, ওই যে মিসাইল ফ্যাক্টরিগুলো এবং মিসাইল এবং ড্রোন ফ্যাক্টরিগুলো। তাদের ওই নিউক্লিয়ার যে সেটা 3 মিটারে বেশি ঢুকতে পারে না, বিকজ ইটস গ্রানাইট।
তো তাহলে এই যে অ্যাডভান্টেজটা তো আমাদেরকে বুঝতে হবে। তার মানে যে আমরা যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করলেও ওই ফ্যাক্টরিগুলোকে হয়তো ফেলা যাবে না। এখন পর্যন্ত তারা কিন্তু একটাও ফেলতে পারেনি, কারণ যদি আমি মনে করি তারা যদি ফেলতে পারতো তাহলে জুন মাসে যেভাবে তারা দেখাচ্ছিল, গত জুন মাসে ফোর্ডোতে কীভাবে ফেলেছে, হ্যাঁ, এখন কিন্তু তারা একটাও দেখাতে পারছে না। সো আমি মনে করি যে ইয়েস, হি মেড এ টোটাল মেস অফ দ্য মিলিটারি ইয়ে। আরেকটা কথা আমি জাস্ট ফোর্থ যেটা বললেন, হ্যাঁ আমি এটাতে এগ্রি করি যে সাম্রাজ্যবাদ হয়তো চেঞ্জ হয় না। সাম্রাজ্যবাদ বলতে আমি যেটা বুঝেছি, আজকে এক জায়গায় কথা বলছিলাম, আমরা পশ্চিমা সাম্রাজ্যবাদ নিয়ে একটা কথা বলছিলাম। পশ্চিমা সাম্রাজ্যবাদ, আমি কিছুদিন আগে আমি চাইনিজদের যে আপনার যে পলিসি, তাদের পলিসি হচ্ছে গিয়ে যে বড় যে রাষ্ট্র থাকবে তার চারিপাশে যে ছোট রাষ্ট্রগুলো থাকবে তাদের মধ্যে যে সম্পর্ক থাকবে, সেখানে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্রকে কিন্তু একটা রেসপেক্ট দিবে, বড় রাষ্ট্রও কিন্তু ছোট রাষ্ট্রকে একটা রেসপেক্ট দিবে। ওরা বলছে যে বড় রাষ্ট্র কিন্তু মানে চীন কিন্তু তার অন্যান্য যে ছোট প্রতিবেশী আছে যাদের সাথে তার সম্পর্ক হবে তাদেরকে কিন্তু সে বেশি দিবে, কারণ সে বড়। সে বলছে সে বেশি দিবে। আমি যেটা বলতে চাচ্ছি, মডার্ন শুরু হয়েছে 1492 বলা হয়, কলম্বাস যখন কিউবার ওদিকে করে। সো আমি পশ্চিমা যে সাম্রাজ্যবাদ দেখি সেখানে কিন্তু বেশি দেওয়া নাই, সেখানে সব শুষে নেওয়ার কথা। হ্যাঁ, তো আমি উপনিবেশবাদ বলতে বা সাম্রাজ্যবাদ বলতে আমি উপনিবেশবাদের সাথে হয়তো বা আমি করেছি, কারণ আই এম নট এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, বাট আমার কাছে মনে হচ্ছে আমি সেই ইয়েটা করতে চাচ্ছি। আমি যেটা মনে করি যে চীন এবং ভারত যখন পৃথিবীর সবচেয়ে বড় দুটো অর্থনীতি ছিল, যখন ইউরোপ এদিকে আসে নাই, তখনকার সময় ডেসপটিজম ছিল, কিন্তু এই ধরনের মডার্ন টাইমে যে ধরনের এক্সপ্লয়টেশন হয়ে থাকে সেটা হয়নি। আমি মনে করছি যে 1492 থেকে যে ওয়েস্টার্ন যে অ্যাসেন্ডেন্সি ডমিনেশন, সেই ডমিনেশনের শেষ হতে যাচ্ছে, এটা আমার মতে আমি মনে করি। এবং তার মধ্যে আমি আজকেই দেখতেছিলাম ফরিদ জাকারিয়ার একটা ছোটই, সেখানে সে বলতেছে যে 1880 থেকে 1920-এ ইউকের যে অবস্থা ছিল ব্রিটেনের, ঠিক একই অবস্থা এখন সে দেখতে পায়, অথবা কাছাকাছি, যে সেই সময় তারা ছোট ছোট কতগুলো যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এর মধ্যে একটা ছিল বোর ওয়ার, একটা ছিল ইরাক রিবেলিয়ন, এবং এগুলো নিয়ে তারা পড়লো। এবং বোধহয় ইরাক রেবেলিয়নের জন্যই বোধহয় তার যত টাকা তখন খরচ হয়েছিল সেটা এক বছরের এডুকেশন বাজেটের সমান, এবং করতে করতে 1920-এ এসে দেখলো সে আর কিন্তু পাওয়ার নাই। এবং ফরিদ জাকারিয়া যে একজন নিওকন, সে কিন্তু ভাবতেছে, সে মনে করছে যে আমেরিকা ইজ মেকিং দ্য সেম মিস্টেক, যে ইট ইজ গেটিং ইন টু দিস স্মলার ওয়ার্স ওয়াইল চায়না ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ ইট। এবং তেলের ব্যাপারে একটা কথা যে চায়না, দেখেন চায়নার কি তেল লাগবে বলছে, আমেরিকা যেটা বলছে আজকে এখন কি হয়েছে জানেন, যে এখন তেলের দাম বেড়ে গেছে না, 363 গ্যালন হয়ে গেছে না। এখন আমেরিকাতে সবচেয়ে মজা পাচ্ছে যাদের ইলেকট্রিক ভেহিকেল, এবং ইলেকট্রিক ইভিতে আপনি জানেন যে হু ইজ অ্যাট দ্য টপ, চায়না। হ্যাঁ, চায়নার সাথে কারোর তুলনা হয় না। সুতরাং এই যে তেলের সেখানে কিন্তু চায়নার আরেকটা হচ্ছে, লাভ হচ্ছে। সো এইটুকু বলি এখানে।